যে স্বামীকে নিকম্মা অকর্মণ্য বলে ছেড়ে দিয়েছিল, 5 বছর পর আর্মি অফিসার হয়ে তাকে স্ত্রীর কুঁড়েঘরের সামনে দেখে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম বহরপুর। সেখানে ভোরের হালকা রোদ ধীরে ধীরে ক্ষেতগুলোতে নামছিল। গ্রামের কাঁচা রাস্তায় গরুর ঘণ্টার আওয়াজ আর উনুন থেকে ওঠা ধোঁয়া ছিল সেই গ্রামের সাদাসিদে জীবনের পরিচয়। এই গ্রামের এক প্রান্তে মাটি আর খড় দিয়ে তৈরি একটি ছোট কুঁড়ে ঘরে সম্রাট তার বৃদ্ধ মা সরস্বতীর সাথে থাকত। সম্রাটের বয়স ছিল প্রায় 25 বছর। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, লম্বা গড়ন, চওড়া কাঁধ আর চোখে ছিল এক অদ্ভুত সারল্য। সে পড়াশোনায় খুব একটা এগোতে পারেনি, কারণ ছোটবেলা থেকেই দারিদ্র্য তাকে আঁকড়ে ধরেছিল। তার বাবা মারা গিয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 12 বছর। তারপর থেকেই সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল। সে ভোর হতেই খেতে মজদুরি করতে বেরিয়ে যেত। কখনো ইট ভাটায় কাজ করত, কখনো ট্র্যাক্টরের সাথে ক্ষেত চষাদের সাহায্য করত। সারাদিনের পরিশ্রমের বিনিময়ে সে যে সামান্য কিছু টাকা পেত, সেটাই ছিল তার আর তার মায়ের জীবনের একমাত্র সম্বল। গ্রামের মানুষ তাকে সোজা সরল আর পরিশ্রমী ছেলে বলেই মানত, কিন্তু কিছু মানুষ তাকে বিদ্রূপ করত। আরে সম্রাট, কতদিন এভাবে মজদুরি করবি? সারা জীবন কি এটাই করবি? এমন সব কথা তার কানে রোজ আসত। কিন্তু সে শুধু মুচকি হাসত। সে সবসময় বিশ্বাস করত যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। তার মা সরস্বতী প্রায়ই বলতেন, বাবা, ভগবান চাইলে তোর কপালও একদিন ফিরবে। সম্রাট শুধু মায়ের কথা শুনে চুপ করে থাকত। সে জানত যে গরিব মানুষের স্বপ্ন প্রায়ই উপহাসের পাত্র হয়ে দাঁড়ায়। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে পাশের গ্রামের এক পরিবার তাদের মেয়ের জন্য ছেলে দেখছে। সেই মেয়ের নাম ছিল রশ্মি। রশ্মি দেখতে খুব সুন্দর ছিল। ফর্সা রং, বড় বড় চোখ আর চেহারায় এমন এক মাসুমিয়াত বা সরলতা যে কেউ প্রথম দেখায় ভুল করে বসবে। তার বাবা হরিরাম গ্রামে একটু পয়সাওয়ালা লোক হিসাবে পরিচিত ছিল। যদিও তার আসল পরিচয় ছিল ধূর্ততা আর লোভ, কিন্তু বাইরে সে নিজেকে খুব ভদ্র দেখাত। হরিরাম যখন সম্রাটের কথা শুনল, তখন প্রথমে হেসে বলল, মজুর ছেলে, কিন্তু সোজা সরল, আমাদের মেয়েকে কবজায় রাখবে। আসলে হরিরামের মনে অন্য এক চাল চলছিল। সে জানত যে সম্রাট গরিব, আর গরিব মানুষকে সহজেই ভাসানো যায়। ওদিকে সম্রাটের মা যখন বিয়ের প্রস্তাব পেলেন, তখন তার চোখে খুশির জল এসে গেল। তিনি কখনো ভাবেননি যে তার ছেলের বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাবে। সম্রাট নিজেই সম্পর্ক নিয়ে কিছুটা দ্বিধায় ছিল। সে মাকে বলল, আম্মা, আমরা গরিব মানুষ, কি জানি পরে মেয়ে পক্ষ অন্য কিছু চেয়ে বসে কিনা। কিন্তু মা তাকে বোঝালেন, বাবা, সবাই লোকই হয় না। কিছুদিন পর হরিরাম তার পরিবার নিয়ে সম্রাটের বাড়িতে এলো। কুঁড়ে ঘর দেখে তার মুখে বিরক্তির আভা ফুটে উঠল, কিন্তু সে তখনই হাসি দিয়ে সেটা ঢেকে ফেলল। রশ্মি যখন সম্রাটকে দেখল, তখন মনে মনে ভাবল, ছেলেটা তো ঠিকই আছে, কিন্তু এই জীবন। তবুও সে তার বাবার কথা মেনে নিল। বিয়ে ঠিক হয়ে গেল। গ্রামে খুব সাধারণভাবেই বিয়ে হলো। না ছিল কোনো বড় প্যান্ডেল, না ছিল ঢোল তবলা, শুধু গ্রামের কয়েকজন লোক আর আত্মীয় স্বজন। সম্রাটের চোখে সেদিন এক নতুন স্বপ্ন ছিল। তার মনে হচ্ছিল এবার হয়তো তার জীবন বদলে যাবে। রশ্মি তার স্ত্রী হয়ে ঘরে এলো। শুরুর কয়েকটা দিন সব ঠিকই ছিল। রশ্মিও হাসি মুখে থাকত, সম্রাটও তাকে খুশি রাখার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে আসল রূপ সামনে আসতে লাগল। রশ্মির সেই কুঁয়ে ঘরে থাকা একদম পছন্দ ছিল না। সে প্রায়ই ফোনে তার মায়ের কাছে নালিশ করত, মা, এখানে তো কিছুই নেই, এটা কেমন জীবন? ওদিকে তার মা আর বাবা তাকে উস্কাতে লাগল। হরিরাম একদিন ফোনে বলল, মেয়ে, তুই কেন এই মজুরের সাথে জীবন নষ্ট করছিস? আমরা তো আছি, শুধু একটা কাজ কর, একে এমন শিক্ষা দে যে সারা জীবন মনে রাখে। রশ্মি প্রথমে একটু ইতস্তত করলেও ধীরে ধীরে তার মনেও লোভ আর অহংকার বাসা বাঁধল। সে সম্রাটকে খোঁটা দিতে শুরু করল, তোমার কাছে আছেই বাকি, সারাদিন মজদুরি করে কি আর হবে? সম্রাট চুপচাপ শুনে যেত। সে ভাবত হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন হরিরাম তার 2-3 জন আত্মীয়ের সাথে সম্রাটের বাড়িতে এলো। তার মুখে ছিল প্রচণ্ড রাগ। সে এসেই চিৎকার শুরু করল, আমার মেয়েকে কষ্ট দিস তুই? পণের জন্য মারধর করিস? সম্রাট আর তার মা অবাক হয়ে গেলেন। তারা কখনো এমন কথা ভাবতেও পারেননি। কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক জড়ো হয়ে গেল। হরিরাম পুলিশ ডেকে আনল। পুলিশ এসে কিছু না শুনেই সম্রাটকে ধরে নিয়ে গেল। রশ্মিও কান্নার নাটক করতে লাগল, আমাকে খুব মারত, পণ চাইত। গ্রামের লোক যারা কাল পর্যন্ত সম্রাটকে ভালো ছেলে বলত, আজ তারাই ফিসফিস করে বলতে লাগল, দেখলে তো, আসল চেহারা বেরিয়ে এলো। সম্রাটের চোখে জল ছিল।
সে বারবার বলছিল, আমি কিছু করিনি। কিন্তু তার কথা শোনার মতো কেউ ছিল না। জেলের শিকের পেছনে বসে সম্রাট পুরোপুরি ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না তার জীবন হঠাৎ এমন মোড় নিল কেন। অনেক দিন ধরে সে শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকত। তার মা সরস্বতী রোজ থানা আর কোর্টের চক্কর কাটতেন, মানুষের কাছে সাহায্য চাইতেন। অবশেষে কয়েক মাস পর সত্য সামনে আসতে লাগল। কিছু লোক সাক্ষ্য দিল যে সম্রাট কখনও রশ্মির সাথে খারাপ ব্যবহার করেনি। ধীরে ধীরে কেস দুর্বল হয়ে গেল এবং সম্রাট জামিনে মুক্তি পেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রশ্মি বাপের বাড়ি চলে গিয়েছিল এবং ডিভোর্সের মামলা দায়ের করেছিল। যখন সম্রাট গ্রামে ফিরল তখন মানুষের দৃষ্টি বদলে গিয়েছিল। কিছু লোক সামনে সহমর্মিতা দেখাত, কিন্তু আড়ালে মজা ওড়াত। আরে ওই তো সেই ছেলে যার বউ পালিয়ে গেছে। সম্রাট সব অপমান চুপচাপ সয়ে যেত। তার মায়ের চোখে কষ্ট ছিল। তিনি তার ছেলেকে ভেঙে পড়তে দেখছিলেন। এক রাতে সম্রাট কুঁড়েঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল। আমি কি সত্যিই নিকম্মা? আমার জীবনের কি এইটুকুই মূল্য? সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে সে আর কারো সামনে কাঁদবে না। কিন্তু তখন সে নিজেও জানত না কোন পথে যেতে হবে। পরদিন সকালে যখন সূর্য উঠছিল, গ্রামের বাইরের মাঠে কিছু যুবক দৌড়াচ্ছিল। তারা সবাই আর্মি ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। সম্রাট দূর থেকে তাদের দেখছিল। তাদের মুখে ঘাম ছিল, কিন্তু চোখে ছিল আত্মবিশ্বাস। সেই মুহূর্তে তার বুকের ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। তার মনে হল জীবন তাকে এক নতুন পথ দেখাচ্ছে। সে ধীরে ধীরে নিজেকে বলল, জীবন যদি আমাকে ফেলে দিয়ে থাকে তবে আমি আবার উঠে দাঁড়াব। সেই দিন থেকেই সম্রাটের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছিল। পরদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো গ্রামের ক্ষেতগুলোতে ছড়িয়ে পড়ল, সম্রাট কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে দূরের মাঠের দিকে তাকিয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। মনে বারবার সেই কথাগুলোই ঘুরছিল, গ্রামবাসীদের টিটকিরি, রশ্মির ধোকা, জেলের শিক আর নিজের অসহায়ত্ব। কিন্তু আজ তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। প্রথমবার তার মনে হল যে সে যদি এভাবেই ভেঙে পড়ে থাকে তবে জীবন সত্যিই শেষ হয়ে যাবে। তখনই দূরের মাঠ থেকে যুবকদের দৌড়ানোর আওয়াজ পাওয়া গেল। কিছু ছেলে জোরে জোরে শ্বাস নিতে নিতে দৌড়াচ্ছিল, কেউ পুশ আপ করছিল, কেউ লং জাম্পের প্র্যাকটিস করছিল। সম্রাট ধীরে ধীরে সেখানে পৌঁছাল। সে একটি ছেলেকে জিজ্ঞেস করল, তোমরা রোজ এত সকালে এখানে কি করো? সেই ছেলেটি হাসতে হাসতে উত্তর দিল, ভাই, আর্মির ভর্তি আসতে চলেছে, তারই প্রস্তুতি নিচ্ছি। এটা শুনেই সম্রাট কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার বুকের ভেতর যেন এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে ওই ছেলেদের মনোযোগ দিয়ে দেখল। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক বুক আশা। সম্রাটের হঠাৎ মনে হল হয়তো এই পথই তার জীবন বদলে দিতে পারে। সেই মুহূর্তেই সে মনে মনে ঠিক করল যে এবার সেও দৌড়াবে, সেও নিজেকে প্রমাণ করবে। সেদিন থেকেই তার নতুন জীবন শুরু হল। পরদিন ভোর 4টে সম্রাট উঠে পড়ল। ঠান্ডা হাওয়া বইছিল আর চারদিকে নিস্তব্ধতা ছিল। সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মাঠের দিকে রওনা দিল। শুরুতে তার পাগুলো ভারী মনে হচ্ছিল। সে দৌড়ানো শুরু করল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার দম ভরিয়ে এলো। শরীর জবাব দিতে লাগল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। দূরে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে হাসতে লাগল। আরে, মজুর সম্রাট এবার ফৌজি হবে? কেউ একজন খোঁটা দিল। আগের সম্রাট হলে হয়তো লজ্জায় সেখান থেকে ফিরে আসত, কিন্তু এখন তার ভেতরে একটা জেদ তৈরি হয়েছে। সে কিছু না বলে আবার দৌড়ানো শুরু করল। সেদিন সে মেরে কেটে 1 কিলোমিটার দৌড়াতে পেরেছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত আনন্দ ছিল। তার মনে হচ্ছিল জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের প্রথম কদমটি সে ফেলে দিয়েছে। ধীরে ধীরে তার রুটিন বদলে গেল। সে ভোর 4টে উঠত, 5 কিলোমিটার দৌড়াত, তারপর বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে দিনের বেলা মজদুরি করতে যেত। সন্ধ্যায় ফিরে এসে পড়াশোনা করত। তার পুরনো বইগুলো ধুলো ঝেড়ে বের করে আনল। গ্রামের লোক তাকে দেখে হাসত, পাগল হয়ে গেছে, মজুর এখন ফৌজি হবে। কিন্তু সম্রাট এখন আর কারো কথায় কান দিত না। তার মা সরস্বতীও প্রথমে একটু ভয় পেয়েছিলেন। তিনি একদিন জিজ্ঞেস করলেন, বাবা, নিজেকে এত কষ্ট কেন দিস? সম্রাট মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আম্মা, এখন আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, না হলে লোকে সারা জীবন আমাকে নিকম্মাই বলবে। মায়ের চোখে জল এসে গেল, কিন্তু এবার সেই চোখের জলে গর্ব ছিল। কিছুদিন পর সম্রাটের সাথে তার পুরনো বন্ধু ভীমের দেখা হল। ভীম গ্রামেরই এক ছেলে, যে সবসময় সম্রাটের সত্যিকারের বন্ধু ছিল। সে সম্রাটকে মাঠে দৌড়াতে দেখে অবাক হয়ে গেল। আরে সম্রাট, তুই কি সত্যিই আর্মির প্রস্তুতি নিচ্ছিস? সম্রাট হেসে বলল, হ্যাঁ ভাই, এবার জীবন বদলাতে হবে।
ভীম তার কাঁধে হাত রেখে বলল, তাহলে একা দৌড়াস কেন? আমিও তোর সাথে দৌড়াব। সেই দিনের পর থেকে ভীম প্রতি ভোরে সম্রাটের সাথে দৌড়াতে লাগল। দুই বন্ধু একসাথে কঠোর পরিশ্রম করতে শুরু করল। অনেক সময় এমন হতো যে সম্রাট ক্লান্ত হয়ে পড়ে যেত, কিন্তু ভীম তাকে টেনে তুলে বলতো, আরে এখনই হার মেনে নিলে তো সারা জীবন হেরে যাবি। ধীরে ধীরে সম্রাটের শক্তি বাড়তে লাগল। তার শরীর আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গেল। তার দম বাড়ল আর দৌড়ানোর গতিও বেড়ে গেল। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি ছিল, পড়াশোনা। সম্রাট খুব বেশি পড়াশোনা করেনি। যখন সে বই খুলত, অনেক কিছু বুঝতে পারত না। অনেক সময় তার মন হার মেনে নিতে চাইত। এক রাতে সে বই বন্ধ করে বসে পড়ল। আমাকে দিয়ে হবে না, সে ধীরে ধীরে বলল। তখনই তার মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, যখন তুই ছোট ছিলি না, তখন তো হাঁটতেও পারতি না। কিন্তু হোঁচট খেয়ে পড়েই তো হাঁটা শিখেছিলি। মায়ের কথা শুনে সম্রাটের চোখে নতুন করে উজ্জ্বলতা ফিরে এলো। সে আবার বই তুলে নিল। ধীরে ধীরে মাস পেরিয়ে গেল। সম্রাটের পরিশ্রম সার্থক হতে শুরু করেছিল। একদিন গ্রামে খবর এলো যে জেলায় আর্মির ভর্তি হবে। এটা শুনেই সম্রাটের বুক দুরুদুরু করতে লাগলো। এটাই সেই সুযোগ যার জন্য সে মাসের পর মাস অপেক্ষা করছিল। ভর্তির দিন ভোর 4টে এসে উঠে পড়ল। সে তার পুরনো কিন্তু পরিষ্কার জামাটা পরল আর মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা তার মাথায় হাত রেখে বললেন, ভগবান তোর মঙ্গল করুক বাবা। সম্রাট আর ভীম দুজনেই একসাথে ভর্তির মাঠে পৌঁছল। সেখানে হাজার হাজার ছেলে এসেছিল। প্রত্যেকের চোখে একটাই স্বপ্ন, ফৌজি হওয়ার স্বপ্ন। দৌড় শুরু হলো। হাজার হাজার ছেলে একসাথে ছুটতে শুরু করল। সম্রাটের বুক ধরফর করছিল। শুরুতে তার মনে হলো সে হয়তো পেছনে পড়ে যাবে, কিন্তু তারপর সে তার অন্তরের ডাক শুনতে পেল। আজ হেরে গেলে সারা জীবন হেরে যাবে। সে তার শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিল। তার পা দুটো মাটি এমনভাবে কামড়ে ধরছিল যেন তাতে আগুন লেগে আছে। কিছুক্ষণের মধ্যেই সে সবার আগে বেরিয়ে গেল। যখন দৌড় শেষ হলো, সম্রাটের নাম পাশ করাদের তালিকায় ছিল। তার চোখে জল এসে গেল। সে মাটিতে বসে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল যেন তার জীবন প্রথমবার তার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু এখনও মেডিকেল আর বাকি পরীক্ষাগুলো বাকি ছিল। পরের কয়েকদিন সে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে গেল। মেডিকেল, লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতা পরীক্ষা। প্রতিবারই তার মন ভয়ে কাঁপত, কিন্তু প্রতিবারই তার পরিশ্রম তাকে এগিয়ে দিত। অবশেষে সেই দিনটি এলো যখন ফাইনাল লিস্ট বেরোনোর কথা। মাঠে শত শত ছেলে দাঁড়িয়েছিল। সবার নজর সেই বোর্ডের দিকে যেখানে নাম লেখা হচ্ছিল। সম্রাটের বুক এত জোরে কাঁপছিল যে সে নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে বোর্ডের দিকে তাকালো আর পরের মুহূর্তেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সেখানে স্পষ্ট লেখা ছিল, সম্রাট কুমার নির্বাচিত। সে কয়েক সেকেন্ড ওভাবেই দাঁড়িয়ে থাকল, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। ভীম তাকে জড়িয়ে ধরল। ভাই, তুই ফৌজি হয়ে গেলি। সম্রাট আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এবার আর কেউ আমাকে নিক্কাম্মা বলবে না। সেই সন্ধ্যায় সে যখন গ্রামে ফিরল, মা কুঁড়েঘরের বাইরে বসেছিলেন। সম্রাট এসেই মায়ের পা জড়িয়ে ধরল আর বলল, আম্মা, তোমার ছেলে ফৌজি হয়ে গেছে। মায়ের চোখ থেকে আনন্দের জল পড়তে লাগল। সেদিন রাতে কুঁড়েঘরটি ছোট হলেও তার ভেতরকার খুশিটা ছিল অনেক বড়। কিন্তু সম্রাট জানত না যে তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে, কারণ কিছুদিন পরেই তাকে ট্রেনিং সেন্টারের জন্য বেরিয়ে যেতে হবে, যেখানে তার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। কিছুদিন পরেই সেই সকালটা এলো যখন সম্রাটকে ট্রেনিং সেন্টারের জন্য বেরোতে হবে। গ্রামের কাঁচা রাস্তায় বাস দাঁড়িয়েছিল আর তার হাতে ছিল একটি ছোট ব্যাগ, যাতে তার জীবনের প্রয়োজনীয় সব জিনিস ভরা ছিল। মা সরস্বতীর চোখ বারবার জলে ভরে আসছিল, কিন্তু তিনি তা লুকোনোর চেষ্টা করছিলেন। সম্রাট মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেই মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মনে রাখিস, ফৌজি হওয়া শুধু একটা চাকরি নয়, এটা দেশের সম্মান। সম্রাট মাথা নেড়ে বাসে উঠে বসল। বাস ধীরে ধীরে গ্রাম থেকে দূরে যেতে লাগল। জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে সম্রাটের নিজের ছোটবেলার কথা মনে পড়ছিল। সেই মাঠ, সেই কাঁচা রাস্তা, সেই কুঁড়ে ঘর আর সেই টিটকিরিগুলো যা একসময় তার বুক চিরে দিত। কিন্তু আজ তার ভেতরে এক নতুন আত্মবিশ্বাস ছিল। ট্রেনিং সেন্টারে পৌঁছতেই সে প্রথমবার বুঝতে পারল ফৌজি হওয়া কতটা কঠিন। ভোর 4টে বাঁশি বাজত আর সব জওয়ানদের মাঠে দাঁড়িয়ে যেতে হতো। কনকনে ঠান্ডাতেও দৌড় হতো, পুশ আপ হতো, ঘণ্টার পর ঘণ্টা এক্সারসাইজ করানো হতো। অনেক সময় মনে হতো শরীর এবার জবাব দিয়ে দেবে। প্রথম সপ্তাহেই সম্রাটের পায়ে ফোসকা পড়ে গেল। ব্যথায় রাতে ঘুমোনো অসম্ভব হয়ে পড়ত। কিন্তু প্রতিবার যখন সে হার মানার কথা ভাবত, তার রশ্মির সেই গলার আওয়াজ মনে আসত, তুমি নিকাম্মা, তোমার কাছে আছেই বা কি? ঠিক ওই শব্দগুলোই তার ভেতরে আগুন জ্বালিয়ে দিত। সে দাঁত কামড়ে আবার উঠে দাঁড়াত। ধীরে ধীরে তার শরীর সেই কঠোর জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করল। তার ভেতরে এক আলাদা শক্তি জন্ম নিচ্ছিল। ট্রেনিং চলাকালীন তার অনেক নতুন বন্ধুর সাথে পরিচয় হল। তাদের মধ্যে কেউ শহর থেকে এসেছিল, কেউ বড় পরিবার থেকে।
শুরুতে তাদের মনে হতো গ্রামের এই সাধারণ ছেলেটা হয়তো বেশি দিন টিকতে পারবে না, কিন্তু ধীরে ধীরে সবাই তার পরিশ্রমের কথা বুঝতে শুরু করল। যখনই লম্বা দৌড় হতো, সম্রাট সবার আগে বেরিয়ে যেত। যখনই কোনো কঠিন টাস্ক দেওয়া হতো, সে কোনো অভিযোগ ছাড়াই তা পূরণ করত। তার চেহারায় সব সময় এক শান্ত আত্মবিশ্বাস থাকত। কয়েক মাস পর ট্রেনিংয়ের সবচেয়ে কঠিন পর্যায় শুরু হলো, কমব্যাট ট্রেনিং। এখানে জওয়ানদের আসল যুদ্ধের মতো পরিস্থিতির জন্য তৈরি করা হতো। কখনো জঙ্গলে রাত কাটাতে হতো, কখনো ভারী অস্ত্র নিয়ে দৌড়াতে হতো। অনেক সময় খাবারও ঠিকমতো জুটত না, কিন্তু সম্রাট প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করতে থাকল। এক রাতের কথা, যখন সব জওয়ানদের পাহাড়ের মাঝে একটি মিশন দেওয়া হয়েছিল। ঘুটঘুটে অন্ধকার রাত আর ঠান্ডা হাওয়া বইছিল। রাস্তা এতই কঠিন ছিল যে অনেক জওয়ান ক্লান্ত হয়ে বসে পড়ল, কিন্তু সম্রাট এগিয়ে যেতে থাকল। সে তার সাথীদেরও সাহস জোগাল। সেই রাতে তার বীরত্ব দেখে ট্রেনিং অফিসাররাও খুব খুশি হলেন। ধীরে ধীরে পুরো ব্যাচে সম্রাটের নাম সম্মানের সাথে নেওয়া হতে লাগল। 1 বছরের কঠোর ট্রেনিংয়ের পর অবশেষে সেই দিনটি এলো যখন সম্রাট তার প্রথম পোস্টিং পেল। এখন সে শুধু একজন রিক্রুট জওয়ান ছিল না, বরং ভারতীয় সেনার অংশ হয়ে উঠেছিল। সে যখন প্রথমবার আর্মির ইউনিফর্ম পরল, তখন আয়নায় নিজেকে দেখে তার চোখে জল এসে গেল। তার মনে পড়ল একসময় এই গ্রামের মানুষই তাকে নিক্কম্মা বলত। সেই মুহূর্তেই সে মনে মনে শপথ নিল যে এখন সে জীবনে এতদূর এগিয়ে যাবে যে একদিন এই মানুষগুলোই তাকে নিয়ে গর্ব করবে। কয়েক মাস পর সম্রাট বর্ডারে পোস্টিং পেল। ওখানকার জীবন একেবারেই আলাদা ছিল। চারদিকে পাহাড়, বরফ আর প্রতি মুহূর্তে বিপদের ছায়া। অনেক সময় রাতে শত্রুদের আনাগোনা শোনা যেত, আর জওয়ানরা তৎক্ষণাৎ সতর্ক হয়ে যেত। একবার হঠাৎ শত্রুরা সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করল। সেই সময় সম্রাটের টিমকে তাদের রোখার আদেশ দেওয়া হলো। গুলির আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। সেটা ছিল সম্রাটের জীবনের প্রথম আসল লড়াই। বুক দুরুদুরু করছিল, কিন্তু তার পা টলেনি। সে বীরত্বের সাথে তার সাথীদের নিয়ে মোর্চা সামলাল এবং শত্রুদের পিছু হটতে বাধ্য করল। সেই অপারেশনের পর তার সিনিয়র অফিসাররা তার খুব প্রশংসা করলেন। ধীরে ধীরে সম্রাটের পরিচয় একজন সাহসী ও দায়িত্বশীল সৈনিক হিসেবে গড়ে উঠতে লাগল। কয়েক বছরের মধ্যেই তার পরিশ্রম আর বীরত্বের জন্য সে প্রমোশনও পেল। এখন সে একজন অফিসার হয়ে গিয়েছিল। ঠিক সেই সময়ে তার সাথে পরিচয় হলো আরেক আর্মি অফিসার কাব্যের সাথে। কাব্য সমান সাহসী আর পরিশ্রমী ছিল। তার চোখেও সেই একই নেশা ছিল, যা সম্রাটের চাপে দেখা যেত। শুরুতে দুজনে শুধুই সহকর্মী ছিল, মিশনে একসাথে যেত, ট্রেনিংয়ে একসাথে থাকত। কিন্তু ধীরে ধীরে দুজনের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হলো। কাব্য একদিন সম্রাটকে জিজ্ঞেস করল, তুমি এত শান্ত কি করে থাকো? কোনো বিপদেও ঘাবড়ে যাও না? সম্রাট কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কারণ আমি জীবনে এর চেয়েও বেশি কষ্ট দেখেছি। কাব্য তার মুখের দিকে তাকালো, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। সময়ের সাথে সাথে তারা একে অপরকে সম্মান করতে শুরু করল। ওদিকে অন্যদিকে সম্রাটের গ্রামের লোকেরাও ধীরে ধীরে তার খবর পেতে শুরু করেছিল। লোকে শুনত যে সেই সম্রাট এখন আর্মিতে অফিসার হয়ে গেছে। যে লোকগুলো একসময় তাকে খোঁটা দিত, এখন তারাই বলতো, ছেলে যা পরিশ্রমী ছিল তাই তো আজ এত উন্নতি করেছে। কিন্তু সম্রাটের এসবে কিছু যায় আসত না। সে তার অতীতকে পেছনে ফেলে এসেছিল। তার মনে এখন একটাই ইচ্ছে ছিল, একদিন নিজের গ্রামে ফিরে গিয়ে এটা দেখানো যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। 5 বছর এভাবেই কেটে গেল। এই 5 বছরে সম্রাট পুরোপুরি বদলে গিয়েছিল। তার ব্যক্তিত্ব মজবুত হয়ে উঠেছিল। তার মুখে আত্মবিশ্বাস স্পষ্ট দেখা যেত। একদিন ছুটির সময় সে হঠাৎ সিদ্ধান্ত নিল যে সে তার পুরনো গ্রামে যাবে। সেই গ্রাম যা তাকে একসময় নিক্কম্মা বলেছিল। সেই গ্রাম যেখানে তার জীবন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আর সেই গ্রাম যেখানে এখন তার গল্প এক নতুন মোড় নিতে চলেছিল। 5 বছর পর সম্রাটের জিপ যখন গ্রামের কাঁচা রাস্তায় ধীরে ধীরে এগিয়ে আসছিল, তখন তার মনে এক অদ্ভুত চাঞ্চল্য হচ্ছিল। সেই একই গ্রাম, সেই রাস্তা, সেই ক্ষেত যার মাঝে তার শৈশব কেটেছিল। কিন্তু আজ সবকিছু অন্যরকম লাগছিল, কারণ এখন সে সেই ভেঙে পড়া মজুর সম্রাট ছিল না। আজ সে ভারতীয় সেনার একজন অফিসার। তার ইউনিফর্ম চকচক করছিল, কাঁধে তারা জ্বলজ্বল করছিল, আর চেহারায় আত্মবিশ্বাসের এক আলাদা দীপ্তি ছিল। জিপটি গ্রামের মোড়ে এসে থামতেই সেখানে বসে থাকা কয়েকজন বয়স্ক লোক তাকে দেখে চমকে উঠলেন। প্রথমে তো কারো বিশ্বাসই হল না। তারপর একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে বললেন, আরে, এ তো সম্রাট! পরের মুহূর্তেই গ্রামে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। সম্রাট এসেছে, তাও আর্মি অফিসার হয়ে। কয়েক মিনিটের মধ্যেই অর্ধেক গ্রাম মোড়ে জড়ো হয়ে গেল। লোক অবাক হয়ে তাকে দেখছিল। সেই লোকগুলোই যারা একসময় তাকে নিক্কম্মা বলতো, আজ তার ইউনিফর্ম আর মর্যাদা দেখে স্তম্ভিত হয়ে গেল। সম্রাট ধীরে ধীরে সবাইকে নমস্কার করল।
তার চোখ ভিড়ের মাঝে কিছু একটা খুঁজছিল, হয়তো নিজের অতীতকে। তখনই তার নজরে পড়ল নিজের সেই কুঁড়ে ঘরটি, সেই একই পুরনো কুঁড়ে ঘর যেখানে তার মা সরস্বতী এখনও থাকতেন। সম্রাট জিপ থেকে নেমে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। তার মা দরজায় বসেছিলেন। তিনি যখন ইউনিফর্ম পরা ছেলেকে দেখলেন, তখন কিছুক্ষণের জন্য যেন সময় থমকে গেল। তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সম্রাট, তিনি শুধু এটুকুই বলতে পারলেন। সম্রাট দৌড়ে মায়ের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরল। মা তাকে বুকে টেনে নিলেন। সেই মুহূর্তে পুরো গ্রামের সামনে এক মা আর ছেলের স্বপ্ন সত্যি হচ্ছিল। লোকে এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল। কিন্তু সম্রাটের গল্প এখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর সে গ্রামের এক লোককে জিজ্ঞেস করল, রশ্মি কেমন আছে? এই নামটা শুনতেই সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের মুখ চুন হয়ে গেল। কেউ একজন নিচু স্বরে বলল, ওর অবস্থা খুব খারাপ। সম্রাট অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তখন এক বৃদ্ধ জানালেন যে রশ্মির বাবা হরিরাম তার বিয়ে এক ধনী লোক বিক্রমের সাথে দিয়েছিলেন। শুরুতে সবাই ভেবেছিল রশ্মির জীবন খুব ভালো কাটবে, কারণ বিক্রমের টাকা ছিল, জমি ছিল, শহরে বাড়ি ছিল। কিন্তু ধীরে ধীরে আসল সত্য সামনে এলো। বিক্রম মদে আসক্ত ছিল। সে রোজ নেশা করে বাড়ি আসত আর রশ্মিকে মারধর করত। টাকার কোনো অভাব ছিল না, কিন্তু ঘরে কোনো সম্মান ছিল না। কয়েক বছরের মধ্যে পরিস্থিতি এত খারাপ হলো যে বিক্রম রশ্মিকে ঘর থেকে বের করে দিল। এখন সে গ্রামের এক কোনায় একটি ছোট কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হচ্ছিল। এটা শুনে সম্রাট কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার মনে এক অদ্ভুত অনুভূতি হল, কষ্ট, রাগ আর এক অদ্ভুত শান্তি। সে কিছু না বলে সেই দিকে পা বাড়াল যেদিকে রশ্মির ঘর ছিল। গ্রামের অনেক লোকও তার পেছন পেছন চলতে লাগল, কারণ সবাই জানতে চাইছিল এবার কি হবে। সম্রাট যখন সেই কুঁড়েঘরের সামনে পৌঁছল, তখন দরজা অর্ধেক খোলা ছিল। ভেতর থেকে কান্নার মৃদু আওয়াজ আসছিল। সম্রাট ধীরে ধীরে দরজায় টোকা দিল। ভেতরে বসা রশ্মি দরজা খুলল, আর পরের মুহূর্তেই তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সামনে সম্রাট দাঁড়িয়ে, ইউনিফর্মে মাথা উঁচু করে, একদম অন্য এক মানুষের মতো। রশ্মি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। হয়তো সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সেই মানুষ যাকে সে একদিন নিক্কম্মা বলে ত্যাগ করেছিল। তার মুখে অনুশোচনার গভীর রেখা ছিল, চোখের নিচে কালি পড়েছিল, আর চেহারা আগের মতো উজ্জ্বল ছিল না। কয়েক সেকেন্ড দুজনেই নীরব হয়ে থাকল। তারপর হঠাৎ রশ্মির চোখ থেকে জল পড়তে লাগল। সে সম্রাটের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। তার গলা কাঁপছিল। আশেপাশে দাঁড়ানো গ্রামবাসীরা নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছিল। সেই রশ্মি যে একসময় পুরো গ্রামের সামনে সম্রাটকে অপমান করেছিল, আজ সেই তার সামনেই অনুনয় বিনয় করছিল। সম্রাট চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার মুখে রাগও ছিল না, খুশিও ছিল না, ছিল শুধু এক হিমশীতল নিস্তব্ধতা। রশ্মি কাঁদতে কাঁদতে বলছিল, তোমাকে ছেড়ে গিয়ে আমি খুব বড় ভুল করেছি। আমার মনে হয়েছিল টাকাই সব, কিন্তু আজ বুঝলাম মানুষের দাম তার মন দিয়ে হয়। তার গলায় অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল। কিছুক্ষণ সম্রাট কিছু বলল না। তারপর সে ধীরে ধীরে বলল, যখন আমি জেলে ছিলাম, যখন পুরো গ্রাম আমাকে নিকম্মা বলছিল, তখন তুমি কোথায় ছিলে? রশ্মির কাছে কোনো জবাব ছিল না। তার কান্না আরও বেড়ে গেল। গ্রামের লোকেরাও চুপচাপ দাঁড়িয়েছিল। তারাও বুঝতে পারছিল কি করে একটা ভুল সিদ্ধান্ত সব কিছু তছনছ করে দিয়েছিল। সম্রাট একটা গভীর শ্বাস নিয়ে বলল, যে মানুষ আমাকে আমার সবচেয়ে খারাপ সময় ছেড়ে চলে গিয়েছিল, আমার ভালো সময় তার কোনো জায়গা থাকতে পারে না। এটা শুনে রশ্মির বুকটা যেন ভেঙে গেল। সে মাটিতে বসে কাঁদতে লাগল। কিন্তু গল্পের সবচেয়ে বড় সত্যটা তখনও বাকি ছিল, যা শুনে পুরো গ্রাম আবার অবাক হতে চলেছিল। রশ্মি মাটিতে বসে কাঁদছিল, আর সম্রাট শান্তভাবে দাঁড়িয়েছিল। তার মুখে না ছিল কোনো রাগ, না কোনো কোমলতা, শুধু এক থমথমে গাম্ভীর্য, যা গত 5 বছরের সংগ্রাম আর কষ্টের সাক্ষ্য দিচ্ছিল। সম্রাট ধীরে ধীরে বলতে শুরু করল, রশ্মি, জীবনে প্রতিটা মানুষের থেকেই ভুল হয়, কিন্তু কিছু ভুল এমন হয় যা শুধু একজন মানুষকে নয়, অনেকগুলো জীবন ভেঙে চুরমার করে দেয়। তার গলার স্বর শান্ত হলেও প্রতিটি শব্দ তীরের মতো বুকে বিঁধছিল। রশ্মি মাথা তুলে তার দিকে তাকাল। তার চোখে আশার সামান্য আলো ফুটে উঠল। হয়তো সে ভাবছিল সম্রাটটাকে ক্ষমা করে দেবে, কিন্তু সম্রাট এগিয়ে গিয়ে বলল, যখন আমাকে জেলে ঢোকানো হয়েছিল, যখন পুরো গ্রামের সামনে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল, তখন তুমি একবারও ভাবনি যে সত্যিটা কি। তুমি তোমার বাড়ির লোকের কথায় এসে আমাকে একা ছেড়ে দিলে। সেই সময় তুমি যদি আমার পাশে দাঁড়াতে,
তবে হয়তো আমার জীবন এত নির্মমভাবে ভেঙে যেত না। এটা শুনে রশ্মির মাথা নিচু হয়ে গেল। সম্রাট কিছুক্ষণ থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু হয়তো ওই কষ্টটাই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। যদি তুমি আমাকে ছেড়ে না যেতে, যদি লোক আমাকে নিকম্মা না বলতো, তবে হয়তো আমি আজ ওই মাঠেই মজদুরি করতাম। তাই আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তোমাকে আমার জীবনে আর ফিরিয়েও নিতে পারছি না। এটা শুনতেই রশ্মির বুক ফেটে কান্না এলো। সে কাঁদতে কাঁদতে বলল, সম্রাট, আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার সাথে থাকতে চাই, আমি সব ঠিক করে দেব। সম্রাট মাথা নাড়ল আর শান্ত স্বরে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে। গ্রামের লোক চুপচাপ এসব শুনছিল। তখনই হঠাৎ দূরের রাস্তায় আরেকটি জিপ এসে থামল। সেই জিপ থেকে একজন মহিলা নামলেন, যিনি আর্মির ইউনিফর্মে ছিলেন। তার হাঁটাচলায় ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস, আর চেহারায় ছিল তেজ। তিনি সোজা সম্রাটের দিকে হেঁটে এলেন। গ্রামের লোক তাকে দেখে অবাক হয়ে গেল। সম্রাট সামান্য হেসে বলল, এসো কাব্য। এটাই সেই কাব্য যে সম্রাটের সাথে সেনায় কাজ করত। কাব্য গ্রামবাসীদের নমস্কার করল আর সম্রাটের পাশে এসে দাঁড়াল। সম্রাট গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলল, ইনি কাব্য, আমার স্ত্রী। এটা শুনে পুরো গ্রামে একটা শোরগোল পড়ে গেল। লোক একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল। রশ্মিও এটা শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল। সে এবার পুরোপুরি বুঝতে পারল সে কি অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছে। সম্রাট কাব্যের দিকে তাকালো। তার চোখে ছিল সম্মান আর সত্যিকারের ভালোবাসা। কাব্যও সম্রাটের দিকে তাকিয়ে হাসল, যেন সে তার সব কষ্ট অনুভব করতে পারছে। সম্রাট গ্রামের লোকেদের দিকে ফিরে বলল, আমি আজ এখানে কারো উপর প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু এটা দেখাতে এসেছি যে পরিশ্রমী মানুষ কখনো ছোট হয় না। যখন আমি এখানে মজদুরি করতাম, তখন লোক আমাকে নিক্কম্মা বলতো। কিন্তু সত্যিটা হলো, মানুষের দাম তার কাজ দিয়ে নয়, তার সংকল্প দিয়ে হয়। তার কথা শুনে অনেক গ্রামবাসীদের মাথা নিচু হয়ে গেল। তাদের নিজেদের পুরনো টিটকিরিগুলোর কথা মনে পড়ছিল। সম্রাট আরও বলল, আজ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, তবে তা শুধু আমার মায়ের দোয়া আর আমার পরিশ্রমের কারণে। আর একটা কথা মনে রাখবেন, যে মানুষ খারাপ সময়ে আপনার হাত ছেড়ে দেয়, ভালো সময়ে সে আপনার সাথে থাকার অধিকারও হারিয়ে ফেলে। এটা শুনে পুরো গ্রাম কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রশ্মি তখনও মাটিতে বসে কাঁদছিল। তার কাছে এখন অনুশোচনা ছাড়া আর কিছুই বাকি নেই। সম্রাট তার মায়ের হাত ধরলেন আর তাকে নিজের কাছে দাঁড় করালেন। তারপর তিনি কাব্যের সাথে জিপের দিকে এগিয়ে গেলেন। গ্রামবাসীরা রাস্তা ছেড়ে দিয়ে দুপাশে সরে দাঁড়াল। তাদের চোখে এখন সম্রাটের জন্য ছিল গভীর সম্মান। যে সম্রাটকে একসময় তারা ঘৃণা করত, আজ সেই সম্রাট তাদের জন্য গর্ব হয়ে উঠেছে। জিপটি ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। রাস্তায় সম্রাট একবার পেছন ফিরে নিজের গ্রামের দিকে তাকাল। তার মুখে একটা হালকা হাসি ছিল। সে জানত তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এখন শেষ হয়েছে। সময় পেরিয়ে গেল। কয়েক বছর পর সম্রাট আর কাব্যের জীবন খুশিতে ভরে গেল। তাদের একটি মিষ্টি মেয়ে হল। সম্রাট যখন প্রথমবার নিজের মেয়েকে কোলে নিয়ে হাসলেন, তখন তার মনে হলো জীবন অবশেষে তাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে, যা সে কখনো আশাও করেনি। সেদিন সে নিজের মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধীরে ধীরে বলল, জীবনে কখনো কাউকে তার পরিস্থিতি দেখে বিচার করো না, কারণ পরিশ্রমী মানুষ একদিন ঠিকই জয়ী হয়। আর এটাই ছিল সত্যি। সম্রাটের গল্প শুধু একজন মানুষের জয়ের গল্প ছিল না, বরং এটা ছিল সেই বিশ্বাসের গল্প যা মানুষকে চরম অন্ধকার থেকে তুলে এনে পরম আলোর ঠিকানায় পৌঁছে দেয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। সম্রাটের ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সম্রাট কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল? আর তার প্রাক্তন স্ত্রীর ব্যাপারে আপনাদের কি ধারণা? সে কি তার কর্মের ফল পেয়েছে, নাকি সম্রাটের উচিত ছিল তাকে ক্ষমা করে দেওয়া? গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।